মুখ্যমন্ত্রী, আমি তাকে মনে করিয়ে দিতে চাই যে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, সেই বামফ্রন্ট ক্ষমতায় থাকার সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলতেন যে যদি সরকারের ডিএ দেওয়ার ক্ষমতা না থাকে কেন্দ্রীয় হারে, তাহলে সেই সরকারের তার ক্ষমতায় বসে থাকার কোনো অধিকার নেই, অর্থাৎ ক্ষমতা ছেড়ে চলে যেতে বলছে। আমরাও সেই একই কথা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কথা শুনেই বা আপনার কথাকে ধার করে নিয়ে বলছি যে আপনি সরকারটা ছেড়ে দিন, বিজেপি সরকার তৈরি হলে পরে আমরা কেন্দ্রীয় হারে আমরা ডিএ দেব, কেন্দ্রের সাথে অ্যাড পার, যেরকম বর্তমানে বহু রাজ্য আলাদা করে ডিএ ঘোষণা করে না, কেন্দ্রের ডিএকেই ডিএ হিসেবে মেনে নেয়, সেইভাবে আমরা এগোবো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করেছিলাম যে উনি লক্ষ্মীর ভান্ডার বাড়াবেন, তবে সম্ভবত সেটা তিনি ভোটের জন্য রেখে দিয়েছেন, ভোটের আগে উনি মাস্টার স্ট্রোক হিসেবে সেটাকে হয়তো ব্যবহার করবেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে গোয়াতে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবল বলে এসেছিলেন যে গোয়াতে ক্ষমতায় এলে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে গোয়ার যে সরকার তৈরি হবে তারা 5,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। তো পশ্চিমবঙ্গের মহিলাদের সাথে এই বঞ্চনাটা কেন? গোয়ার মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী যদি দরাজ হয়ে 5,000 টাকার লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের এই 1,000 আর 1,200 টাকার 1,500 টাকার মধ্যে ঘুরবে, 1,000-1,200 টাকার মধ্যে কেন লক্ষ্মীর ভান্ডার ঘুরছে? মায়ের চেয়ে কি মাসিক দরদ বেশি? আমরা কি সেটাই দেখতে পাচ্ছি? যে গোয়ার মহিলাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে দরদ, সেই দরদ কিন্তু পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আমরা দেখতে পাচ্ছি না। সেটা লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে কোনো কিছু উল্লেখ করেননি, কিন্তু আমরা জানি ভোটের আগে উনি প্ল্যান করছেন এটাকে বাড়ানোর জন্য, তখন হয়তো ওটা দিয়ে ভোট কেনার চেষ্টা করবেন এবং সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে যদিও 3,89,194.09 কোটির বাজেট ঘোষণা করেছেন, কিন্তু এই বাজেট নিয়ে কিন্তু আমাদের মহিলারা, মা বোনেরা অত্যন্ত নিরাশ। এবং আমার মনে হয় যে বিজেপি ক্ষমতা এলে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি যে অন্নপূর্ণা ভান্ডারের মধ্য দিয়ে আমরা মা বোনেদের হাতকে শক্ত করার জন্য, গরিব মহিলাদের হাতকে শক্ত করার জন্য যে 3,000 টাকা দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছি, তা আগামী দিনে আমাদের বিজেপি সরকার 26-এ যখন গঠন হবে, আমাদের মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে পরের দিন আমরা সেটা লাগু করব। এই বাজেটে আমরা কোনো এই ধরনের রূপরেখা দেখতে পেলাম না, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম যে কর্মসংস্থান। মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর বিজিবিএস করছে, বিজনেস গ্লোবাল সামিট করছে, কিন্তু তার ফলে পশ্চিমবঙ্গে কত টাকা ইনভেস্টমেন্ট এলো তার কোনো শ্বেতপত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিল্পপতিরা আসবেন, তারা এসে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ছবি তুলেছিলেন। গত বছর এক শিল্পপতি এসেছিলেন, আজকে ভারতবর্ষের অন্যতম সেরা শিল্পপতিদের মধ্যে থেকে এবার যারা এলেন তারা এলেন, কিন্তু তার ফলে যে ইনভেস্টমেন্ট আসার কথা সেই ইনভেস্টমেন্ট এলো না। উল্টে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে ধরে আনলেন, যে সৌরভ গাঙ্গুলি নাকি সেখান থেকে ইস্পাত কারখানা করবেন শালবনী। লন্ডনে না প্যারিসে, কোথায় ধরেছেন? ও স্পেনে ধরেছে। স্পেন থেকে গিয়ে তিনি ধরে এনেছেন, ধরে বললেন যে সৌরভ গাঙ্গুলি নাকি ইস্পাত কারখানা করবেন, এবং সেই ইস্পাতের যা বাজেট দিলেন তাতে পেরেকের কারখানা ছাড়া আর অন্য কিছু তৈরি হবে বলে আমাদের মনে হয়। এবং তার ফলে এই রাজ্যে বেকারদের সংখ্যা যেভাবে একের পর এক বেড়ে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী দেউচা পাচামির কথা বলেছেন। দেউচা পাচামিতে কয়লা উঠলে নাকি 100 বছরের জন্য নাকি উনি নিশ্চিন্ত হয়ে যাবেন। আমি জানি না উনি কতটা নিশ্চিন্ত হবেন, কিন্তু ওনার দলের লোকেরা, পশ্চিমবঙ্গবাসী কতটা নিশ্চিন্ত হবে, কিন্তু ওনার দলের লোকেরা নিশ্চিন্ত হয়ে যাবে যে কয়লা ঝেড়ে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। 100 বছর যদি দেউচা পাচামি থেকে কয়লা উত্তোলন হয়, তো 100 বছরে তৃণমূল নেতাদের কয়েকটি জেনারেশন, যদিও তারা ততদিন ক্ষমতায় থাকবে না এবং আমরা সেই সুযোগ দেব না, কিন্তু তারা মনে মনে ভাবছে যে দিদি দেউচা পাচামিতে কয়লা উঠতে শুরু করলে বেশিরভাগ কয়লাটা আমরাই ঝেড়ে দেব এবং সেই কয়লা বেআইনি ভাবে আমরা বিক্রি করব। এবং গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে কয়লা, বালি এবং বিভিন্ন এই ধরনের যে সমস্ত ন্যাচারাল রিসোর্সেস আছে, সেই ন্যাচারাল রিসোর্সেস সম্পূর্ণভাবে বিক্রি হচ্ছে, বেআইনি ভাবে বিক্রি হচ্ছে বলা ভালো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলো অত্যন্ত ভুলে ভরা বলে আমাদের মনে হয়। আশা অঙ্গনওয়াড়ি
কর্মীদের উনি বলেছেন মোবাইল দেবেন। প্রথম কথা হচ্ছে এটা কেন্দ্রের প্রকল্প। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চোখটা খুলে আশেপাশের রাজ্যগুলো দেখতে বলছি। বিহার আছে পাশে, কিছু দূরে উত্তরপ্রদেশ আছে। প্রত্যেকটি রাজ্যে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা, আমাদের দিদিরা যারা আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ করেন, তারা অলরেডি মোবাইল নিয়ে ঘোরেন। কেন্দ্রের টাকা এসেছিল এখানেও একটা পোর্শন, তারপরে উনি দেননি সেই মোবাইল। গত কয়েকদিন আগে আমরা ডাব্লিউসিডি মিনিস্টার কেন্দ্রের অন্নপূর্ণা দেবীর সাথে এই বিষয়ে আলোচনা করছিলাম যে পশ্চিমবঙ্গের মহিলারা কেন এটা পেলেন না, এর কারণটা কি। এবং পশ্চিমবঙ্গে থেকে যারা অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের সংগঠনের কিছু প্রতিনিধি ওনার সাথে দেখা পর্যন্ত করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, আমাকে রিকোয়েস্ট করেছে যে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেওয়া, প্রয়োজনে তারা মহামান্য আদালতের শরণাপন্ন হবে যে কেন্দ্রের টাকা আসার পরেও কেন এরা মোবাইল এবং ট্যাব পায়নি, যেটা পাওয়ার কথা। মাননীয় মুখ্যমন্ত্রী মুখে বলছেন এগিয়ে বাংলা, অথচ আমরা এই ক্ষেত্রে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি বিহার আমাদের থেকে এগিয়ে, উত্তরপ্রদেশ এগিয়ে, কর্ণাটকা এগিয়ে, সব রাজ্যরা এগিয়ে, 7 রাজ্যগুলো। অর্থাৎ মুখ্যমন্ত্রী যতই মুখে বলুন যে এগিয়ে বাংলা, আদপে মুখ্যমন্ত্রী যে বাংলা তৈরি করছে সেই বাংলা হচ্ছে পিছিয়ে পড়া বাংলা। কৃষকদের জন্য কোনো ধরনের আমি প্রকল্প এই বাজেটে ঘোষণা করার মতো আমি শুনতে পেলাম না। দ্বিতীয় হচ্ছে যে বিষয়টি, যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধিতে তাদের প্রাণ ওষ্ঠাগত প্রায়। এই দ্রব্যমূল্য বৃদ্ধি কোন সুরাহা এই বাজেটে দেখতে পেলাম না। শুধু 300 সুফল বাংলা স্টল সেটা ঘোষণা হয়েছে। এই সুফল বাংলা স্টল থেকে আপনারা কেউ কোনো জিনিস কিনেছেন কিনা? আমার বাড়ির লোক তো আজ অব্দি কোথাও খুঁজে পায়নি সুফল বাংলা স্টল। কোথায় ঘুরে বেড়ায়, কোথায় থাকে, কখনো কখনো দেখে একটা গাড়ি নিয়ে, ট্রাক নিয়ে, ছোট হাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সুফল বাংলা স্টল বলে। তখন তো আমার সন্দেহ যে মন্ত্রী এই সুফল বাংলা স্টলের মন্ত্রী, বিপ্লব মিত্র বাবুই সম্ভবত এই সুফল বাংলা এর মন্ত্রী, তিনিও মনে হয় খুঁজে বের করতে পারবেন না কোথায় এই সুফল বাংলা স্টল। এবং বাংলার এই 9.5 কোটি 10 কোটি লোক, তাতে এই 300-400 সুফল বাংলা স্টল আদপেও কতটা ক্যাটার করতে পারবে আমার যথেষ্ট রকমের সন্দেহ। পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট ঘোষণা করেছেন, সেই বাজেট উপলক্ষে আজকের এই প্রেস কনফারেন্স। এই বাজেট যদি আমরা খুব ভালোভাবে দেখি, এই বাজেট একটি দিশাহীন এবং অন্তঃশ্বাস শূন্য হতশ্রী বাজেট। পশ্চিমবঙ্গে যে মূল সমস্যা, অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক, তাদের কর্মসংস্থানের কোনো দিশা এই বাজেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও কিছু নেই। আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ বাড়ালেন, ডিএ বাড়িয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের ডিএ হল হচ্ছে, বা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ, তার অবস্থান দাঁড়ালো হচ্ছে 18%, যেখানে কেন্দ্র 53% আছে, 35% প্রায় ডিফারেন্স। এবং শুধু তাই নয়, কেন্দ্র অলরেডি নতুন পে কমিশন ঘোষণা করে দিয়েছে। আমরা ভেবেছিলাম এই বাজেটে হয়তো রাজ্য সরকার পে কমিশনের কোনো কিছু ইঙ্গিত বা কোনো কিছু দেবেন, কিন্তু এখানে আমরা কিছু দেখতে পেলাম না। এবার এরপরে রাজ্য সাধারণত নিয়ম হচ্ছে কেন্দ্র সরকারের পে কমিশনের পর রাজ্যরা সাধারণত পে কমিশন তৈরি করে। তো কেন্দ্রের পে কমিশন হওয়ার পর রাজ্য যখন পে কমিশন তৈরি করবে তখন ডিএ আবার নতুন করে অ্যাড হয়। কেন্দ্রের ক্ষেত্রেও ডিএ নতুন করে অ্যাড হয়, 0 থেকে শুরু হয়, 4% বা যেরকম দেওয়া হবে 10% সেই অনুসারে শুরু হয়, রাজ্যেরও তাই শুরু হবে। কিন্তু এই যে স্প্যানটা, অর্থাৎ জবে থেকে এই পে কমিশন চলছে, বর্তমান পে কমিশন চলছে, তাতে কিন্তু আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা, শিক্ষক অশিক্ষক কর্মচারী, তারা কিন্তু দিনের পর দিন বঞ্চিত হয়ে থেকেই গেলেন। সেই বঞ্চনা কিন্তু আর মিটল না। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই, এই সরকারি কর্মচারীদেরই একসময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিএ করে ঘেউ ঘেউ করবেন না। তো সেই জন্য মনে হয় যে 4% ভিক্ষা একটা ছুড়ে দেওয়া হলো কোন রকমের সরকারি কর্মচারী এবং শিক্ষক অশিক্ষকদের সামনে। দেখলাম উনি মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান তো মাস্টার ব্লাফে পরিণত হলো। 500 কোটি টাকা কি মাস্টার প্ল্যান করবে? কিন্তু দেবকে ধরে রাখার জন্য মনে হচ্ছে নে বাবা একটা ললিপপ চোর। দেব যেহেতু বলেছিল যে মাস্টার প্ল্যান নিয়ে কিছু না হলে পরে সে পার্টি ছেড়ে দেবে,
এটা ললিপপ ধরিয়ে দেওয়া হলো। আর তার থেকেও বড় কথা যে যদি ল্যান্ড অধিগ্রহণই না হয়, জমি অধিগ্রহণই যদি না হয়, ল্যান্ড অ্যাকুইজিশন যদি না হয়, মাস্টার প্ল্যানটা হবে কোথায়? আকাশে হবে মাস্টার প্ল্যানটা? কোনো পরিকল্পনা নেই, ভবিষ্যতের দিকে দূরদৃষ্টি নেই। এই বাজেট সম্পূর্ণভাবে অন্তঃসারহীন, দূরদৃষ্টিবিহীন এবং এমন একটি বাজেট যে বাজেটে বাংলার মানুষের কোনো সুফল হবে বলে আমার মনে হয় না। এবং যে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরির কথা বলতেন, সেই মুখ্যমন্ত্রীর আমলে টেট থেকে শুরু করে একের পর এক শিক্ষার্থীরা বিকাশ ভবনের সামনে বসে কাঁদছে, চাকরি নেই। এবং মুখ্যমন্ত্রী যে সিস্টেম তৈরি করে দিয়েছেন এই রাজ্যে, কোনো চাকরি পয়সা ছাড়া হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। উনি আবাস যোজনা, বাংলার আবাস যোজনা, বাংলার ঘর এর কি ঘোষণা করেছেন? আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, যারা ঘর পেয়েছেন তারা এখনো পর্যন্ত পুরনো ইনস্টলমেন্টের টাকা পায়। এইরকম অবস্থা হয়ে গেছে। এবং তারপরে উনি ঘোষণা করে দিচ্ছেন, যদি এটা কেন্দ্রের প্রকল্প, উনি আশা করছেন যে কোনোভাবে কেন্দ্রকে যদি আমি কনভিন্স করে টাকাটা আনতে পারি তখন নিজের নামে ক্রেডিট নিয়ে নেব। আমার মনে হয়েছে এই বাজেট সম্পূর্ণভাবে ভাওতা এবং ভোটের আগে আরো কিছু ঘোষণা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। এই মুহূর্তে এই ভাওতা বাজেট দিয়ে উনি একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু মূল বিষয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর মনে দিল্লির পরাজয়ের পর, অরবিন্দ কেজরিওয়াল তো তার ভাই ছিলেন, তার ভাইয়ের পরাজয়ের পর মাননীয় মুখ্যমন্ত্রীর মনে এক বিরাট ভয়ের উদ্রেক হয়েছে। এবং সেই জন্য তিনি কয়েকদিন থেকেই বলছিলেন, এর আগে বলছিলেন যে আমরা 2/3 সিট নিয়ে পুনরায় ফিরে আসবো। মানুষের যখন ভয় লাগে তখনই মানুষ বলে ভয় লাগছে না, ভয় লাগছে না, বারবার এটাই বলে। তো আগবারই এই কথাগুলো প্রমাণ করছে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন যে বিজেপি ক্ষমতায় আসতে পারে। সেই জন্য তিনি এটি অনর্গল পাগলের বাজেট, যে বাজেট ট্রেডমিলে তৈরি হয় বলে আমরা শুনেছি, তো এবারও নিশ্চয়ই ট্রেডমিলে চড়ে উনি চলমান বাজেট তৈরি করেছেন। কিন্তু বাজেট আদপে চলমান নয়, এই ট্রেডমিল ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে, রাজ্যের অর্থ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে। দেখুন, এই টাকা ইনসাফিসিয়েন্ট, এই টাকাতে খুব বেশি কিছু হবে না। আপনি জানেন নর্থ বেঙ্গলে প্রচুর নদী নালা আছে যাতে ব্রিজ নেই। এই মুহূর্তে এক একটি জেলায় 2-3টে করে ব্রিজ লোকের ডিমান্ড, আমাদের জনগণ ডিমান্ড করছে। সেই টাকাই তো হবে না, অন্য কিছু তো আপনি ছেড়ে দিন। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ বলে যে পর্ষদটা তৈরি হয়েছে, সেই পর্ষদটা শুধুমাত্র তো দেখানোর জন্য তৈরি হয়েছে। আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসার পরে যে উত্তরবঙ্গের লোকেদের আর কলকাতায় আসতেই হবে না, এখন কোনো অফিসারই বসে না, সেখানে ভাওতাবাজি। চলো আগে অসুবিধা বলে নিন, তারপরে আমি সব ঠিকঠাকই বলি। এবং কেন্দ্রীয় মন্ত্রণালয় কেন্দ্র টাকা দিচ্ছে না, তার সত্ত্বেও আমি এরকম একটা সুন্দর বাজেট তৈরি করে দিই। দেখুন, কেন্দ্র কিছুদিন আগে পর্যন্ত রাজ্যগুলোর যে প্রাপ্ত যে অংশ থাকে সেই অংশ পশ্চিমবঙ্গকে দিয়েছে। এই মুহূর্তে আমি দুঃখিত, আমি অ্যামাউন্টটা মনে করতে পারছি না। তাতে যদি দেখেন, প্রায় শেয়ার যদি আমরা দেখি, সেই শেয়ার অনুসারে পশ্চিমবঙ্গের যে শেয়ারটা পশ্চিমবঙ্গ পেয়েছে তা প্রায় 6%-এর কাছাকাছি টোটালে। আর পশ্চিমবঙ্গের জনসংখ্যা বা পপুলেশনের ভিত্তিতে আমরা যদি দেখি, সেটার থেকে এটা অনেকটা বেশি। এবং আজকে অশোকদা যেগুলো পড়ে শোনায়, লোন এবং তার সাথে কেন্দ্র সরকারের কাছ থেকে প্রাপ্ত টাকা প্রায় 42,000 কোটি টাকার মতো, সব মিলে লোন এবং তার সাথে 43 পেয়েছিল, 43,000 কোটি টাকা, 43,053 দেখলাম, অতএব ওটা আপনি 44ও বলতে পারি আমরা। তো এত টাকা যখন কেন্দ্র সরকার দিচ্ছে, অতএব পরিষ্কার মুখ্যমন্ত্রী যে বক্তব্য, এই বক্তব্যটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য, এর সাথে বাস্তবিকতার কোনো রকম কোনো মিল নেই। এমনকি যে রেলের বাজেট হয়েছে, সেই রেলের বাজেটের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে প্রায় 14,000 কোটি টাকার রেল প্রকল্প আমরা পেয়েছি। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, এর 3 গুণ কম রেল বাজেট ছিল। 4,000 কোটি টাকা রেল বাজেট ছিল। তারপরে উনি বলছেন নাকি বঞ্চনা করা হয়েছে। অতএব তার এই বঞ্চনাটা হয়তো কোনো রোগ বা সিনড্রোম, সেই রোগের ফলেই এটা বারবার বলছেন। বঞ্চনা রোগে উনি নিজে ভুগছেন। বঞ্চনা বলে কিছু নেই, উল্টে আমাদের সময় কলকাতাতে যে পরিমাণ মেট্রোর এক্সটেনশন হয়েছে,
এই পরিমাণ মেট্রোর এক্সটেনশন কোনো সরকারের আমলে হয়নি, এমনকি ইউপিএ 1 এর সময় হয়নি, যখন মুখ্যমন্ত্রী স্বয়ং তার অংশ ছিলেন। অতএব এই বঞ্চনাটা শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্য, বাইরে অন্য কিছু নেই। একসময় আমরা বামফ্রন্টের সময় শুনতাম এই বঞ্চনা, তখন তো এমন হয়ে গেছিল যে বৃষ্টি না এলেও কেন্দ্র সরকার বৃষ্টি মেঘ পাঠায়। মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টেরই খুব ভালো ছাত্রী, স্বাভাবিকভাবে সেই দিকেই যাচ্ছে গাড়ি। মুখ্যমন্ত্রী আজকে তার বাজেটে শুধুই প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরবর্তী সময় সেগুলো প্রতিচ্যুতি হয়ে যায়। আমাদের ক্ষেত্রে আমরা যা বলি, যা কথা দিই, তা রাখার চেষ্টা করি। দেখুন, কেন্দ্র সরকারের এবার বাজেট পেশ করার পর কেন্দ্র সরকার ট্যাক্সে যে রিবেট দিয়েছে এবং তার সাথে অন্যান্য যে বিষয়গুলো, বিশেষ করে কর্মসংস্থানের জন্য যে জোর কেন্দ্রের বাজেটে আছে, সেই এমএসএমইর ক্ষেত্রে হোক বা ইজ অফ ডুইং বিজনেস, সেক্ষেত্রে ব্যবস্থা আরো বেশি নেওয়া হোক, প্রত্যেক ক্ষেত্রে কেন্দ্র কিন্তু সফলতা পেয়েছে। আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি যে এক সময় মেট্রোর উদাহরণ আমি দিচ্ছি। এই মেট্রোর যে রেকগুলো আমরা ব্যবহার করি, এই রেকগুলো বিদেশি কোম্পানি তৈরি করে, আমি কোম্পানির নাম দিচ্ছি না, এবং সেই বিদেশি কোম্পানি প্রায় এক একটা রেখে 9,000 কোটি টাকা এরকম করে এক একটা বিল ছিল। পরবর্তী সময় কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া পলিসির ফলে সেই মেট্রো রেকগুলো এখন ভারতীয় কোম্পানি তৈরি করছে এবং কলকাতায় বসবাসকারী বিজনেসম্যান তার মধ্যে আছে যিনি তৈরি করছেন বা যার কোম্পানি তৈরি করছে। আগামী দিনে কলকাতাতেও অর্থাৎ পশ্চিমবঙ্গে একটি ইউনিট খোলা, সেই বিষয়ে আমি সচেষ্ট হয়েছি, তার সাথে কথা হয়েছে। মাননীয় রেলমন্ত্রীর সাথে কিছুদিনের মধ্যে দেখা করবো তাকে নিয়ে, যাতে পশ্চিমবঙ্গে প্রায় 10,000 ছেলে মেয়ের কর্মসংস্থান তার মাধ্যমে হতে পারে, যদি আমরা সফল হই এখানে এই বিষয়ে। তো কেন্দ্রের যে পলিসি, এবং তখন যাদের সাথে আপনারা আলোচনা করবেন, এই ধরনের মানুষের সাথে আলোচনা করুন, তারা পরিষ্কার বলে দেবে যে কেন্দ্র সরকার পলিসির মধ্যে যে পরিবর্তনগুলো এনেছে তার ফলে আজকে ভারতবর্ষের শিল্পপতিরা ভারতবর্ষে শিল্প স্থাপন করছে, তারা ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে তাদের সাথে লড়াই করে এখানে শিল্প স্থাপন করতে পারছে। এবং কেন্দ্র সরকার এবার যে মধ্যবিত্তের জন্য 12 লাখ পর্যন্ত যে বিনা ট্যাক্স অর্থাৎ জিরো ট্যাক্স, এই যে বিরাট বড় ছাড় দিয়েছে, এই প্রতিশ্রুতি আমরাই একমাত্র পূরণ করতে পেরেছি। একটা জিনিস আমি করি, সুকান্ত বাবু যেটা বললেন, রাজ্য সভাপতি বলেছেন যে পশ্চিমবঙ্গের যদি একমাত্র বিকল্প হয় সেটা হলো কংগ্রেস। এটা হচ্ছে রাজ্য কংগ্রেস সভাপতি আজকে শুভঙ্কর সরকারের দাবি আজকের প্রেস কনফারেন্সে। দেখুন, আমার মনে হয় শুভঙ্কর সরকার এবং কংগ্রেসের এখন বর্তমান যে অবস্থা, তার পরিপ্রেক্ষিতে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য দেওয়া উচিত কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে। তবু ওনার যখন মনে হয়েছে, ওনাকে কংগ্রেচুলেশন, এত বড় স্বপ্ন, এত বড় জাম্প দেখার জন্য। যেখানে কংগ্রেসের মাটি ছিল, শিকড় ছিল, সেখানেই তো কংগ্রেস এখন এই মুহূর্তে শিকড় হারা। এবং রাহুল গান্ধীকে 13-14 বার লঞ্চ করতে যাওয়ার চেষ্টা করার পরেও রাহুল গান্ধী সেই ড্যাম পটকাগুলোর মতো ফুস করে আওয়াজ করে আর কাটে না, সেরকম অবস্থা হয়ে যাচ্ছে, লঞ্চ তো আর হচ্ছে। তো আমরা জানি না উনি কোথায় বা কি খেয়ে বা কোথায় শুয়ে এই স্বপ্ন দেখেছেন, কিন্তু এই স্বপ্ন আপাতত আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনাদের বাড়ির অত্যন্ত কাছের মানুষ পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী সুপ্রিম কোর্টে আবার একটি ধাক্কা খেলেন। হাইকোর্টের চাকরি বাতিল রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অঙ্কিতার আর্জি খারিজ করলো সুপ্রিম কোর্ট, এবং সঙ্গে অঙ্কিতার নিয়োগ অত্যন্ত সন্দেহজনক বলে চিহ্নিত করেছে সুপ্রিম কোর্ট। দেখুন, এতখানি নির্লজ্জতা তৃণমূল কংগ্রেসে থাকলেই একমাত্র হতে পারে। তৃণমূল কংগ্রেসে থাকার ফলেই তারা এতখানি নির্লজ্জতা এসেছে। এবং পরেশ অধিকারীর মতো ব্যক্তি, যিনি আজকে না হয় তৃণমূল কংগ্রেসে আছেন, একসময় তো লম্বা ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন, বড় বড় আদর্শের কথা বলতেন, কমল গুহের সাথে মিছিল করতেন। এখন দেখতে লজ্জা লাগে যে কিভাবে রাজনৈতিক পদকে ব্যবহার করে নিজের মেয়ের চাকরি জোটালেন বেআইনি ভাবে। তারপরে সেই চাকরি যখন কোর্টের নির্দেশে বাতিল হয়ে গেল, তো তখন তো বাবা থাম, নিজের বেইজ্জতি করানোর কি দরকার? বারবার কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে, মানে সুপ্রিম বেইজ্জতি না হলে পরে ঠিক মানে আর হচ্ছিল না। এবার সুপ্রিম কোর্টে গিয়ে লাস্ট বেইজ্জতিটা হয়ে গেল, ইজ্জতটা গেল, সম্মানটা গেল। এবার হয়তো উনি ক্ষান্ত হবে না, ইন্টারন্যাশনাল কোর্টেও যাবে কিনা অঙ্কিতা, তার জন্য আমরা অপেক্ষা করছি। তারা এই রেশন দুর্নীতি আর এই দুর্নীতির তল্লাশি শুরু করেছে 3 জন ব্যবসায়ীকে।
হাওড়া, জগৎবল্লভপুর, শ্যামনগর, সন্তোষপুর 3 ব্যবসায়ী গোডাউনের তল্লাশি এবং তাদের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সম্পর্ক সেটাও উদ্ধার হয়েছে। দেখুন, জামিন পাওয়া নির্ভর করে হচ্ছে কোর্টের উপরে, এবং মনে রাখবেন যে নতুন যে ন্যায় সংহিতা হয়েছে সেই ন্যায় সংহিতা অনুসারে আপনি যে অপরাধ করেছেন তার সর্বোচ্চ যে সাজা, তার 1/3 সময় যদি আপনি জেলে থেকে যান বা ইনভেস্টিগেশনের সময় আপনি থেকে যান, তাহলে পরে আপনি জামিন পাবেন যদি না আপনার বিরুদ্ধে চার্জশিট তখন দেওয়া হবে। স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে এখনো চার্জশিট কমপ্লিট হয়নি, কারণ এত বিরাট বিষয়। প্রত্যেক জেলায় জেলায় আছে, আমি বলছি প্রত্যেক জেলায় জেলায় এরকম ব্যবসায়ীরা আছে। এবং আমার কাছে যা ইনফরমেশন আছে, সিবিআই বা ইডি যাদেরকে ধরছে তারা হচ্ছে বড় বড় মাথাগুলো। এরপরে আমার একটা সেকেন্ড টিয়ার আছে, সেখানে মাঝারি মাপের বিজনেসম্যানরা আছে, আর সব নিচে ছোট ছোট মিল মালিকেরা আছে। কিভাবে রেশনে দুর্নীতি হতো, কেন্দ্র সরকারের পাঠানো চাল এবং আটা, গম, তারপরে সেটাকে আটা করে দেওয়া হতো, সেখানে নিম্নমানের আটা দেওয়া হতো। এই যে বিপুল পরিমাণ দুর্নীতি, এই দুর্নীতির তদন্ত কত বছরে যে শেষ হবে সন্দেহ আছে, কারণ এটা বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে। এবার মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এই জেল খেটে আসা আসামিদেরকে মানুষের দরবারে সঠিক বিচারের জন্য যেতে হবে, এবং আমার বিশ্বাস মানুষ সঠিক বিচার করবে। যে সময় দাঁড়িয়ে আজকেও অচল অবস্থা একটা ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সেখানে বিক্ষোভ চলছে, রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করা হয়েছে। আজও পরীক্ষা ছিল কিন্তু পরীক্ষা দিতে পারেনি, ফিরে গেছে। অচল অবস্থা, তালা ঝুলছে গেটে। দেখুন, এর আগেও ম্যাকাউটের নাম এসেছিল সেই বিবাহ বিতর্কে, আমরা দেখেছিলাম। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় বা এই ধরনের সমস্ত ইনস্টিটিউটের অবস্থা অত্যন্ত শোচনীয়। আপনাদের সামনে জয়জ্ঞান্ত উদাহরণ দিয়ে অশোক দা পরিষ্কার দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের কথা জানালেন। আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এরকম বহু ইনস্টিটিউট তৈরি করা হয়েছে, ব্যাঙের ছাতার মতো ইনস্টিটিউট তৈরি করা হয়েছে, যার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, যার যেগুলোর নামের সাথে বিশ্ববিদ্যালয় শব্দটাও হচ্ছে লজ্জার বিষয়, লাগানো উচিত নয়। বিশ্ববিদ্যালয় মানে আমি একটু ইনসাদা বিল্ডিং দাঁড় করে দিলাম তা নয় বিশ্ববিদ্যালয়। যেভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কফিনে পেরেক মারার চেষ্টা হচ্ছে এবং সেটা প্রতিফলিত হচ্ছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। আমি সংবাদ মাধ্যমে দেখলাম 40 লাখ শিক্ষার্থীর মধ্যে 9 লাখ শিক্ষার্থী এসে কুচবিহার গেল মাধ্যমিক। আস্তে আস্তে আমাদের যুব সমাজ মাধ্যমিক দিচ্ছে না। এর আগে আমরা দেখেছি লাস্ট যে অ্যাডমিশন হয়েছে কলকাতার তাবড় কলেজ, যাতে একসময় আমাদের সময় আমরা লাইন দিয়ে ফর্ম নিত, আমরা দেখেছি ছাত্ররা। এখন সেই সমস্ত কলেজে সাবজেক্টের অনার্সের সিট ফাঁকা থাকছে, স্টুডেন্ট ভর্তি হচ্ছে না কেউ অনার্সে। এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অপদার্থ শিক্ষামন্ত্রীরা। ছাত্র মৃত্যুটা নিয়ে কি এবং ছাত্র মৃত্যু যে ঘটনা ঘটেছে, সেই ছাত্র মৃত্যু কেন ঘটেছে তার তদন্ত হওয়া উচিত। এর আগে আমরা যাদবপুরে দেখলাম র্যাগিং এর ফলে একজনের মৃত্যু হলো, তারপরে তাদের অপরাধীদেরকে বাঁচানোর জন্য গোটা সিস্টেম ইকোসিস্টেম তৃণমূল কংগ্রেসের ধামাচাপা দেওয়ার জন্য পুরোটা লেগে গেল। কিভাবে ধামাচাপা দেওয়া যায়, এই ছাত্র মৃত্যুর কারণ কি তার তদন্ত হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা কোনো শিক্ষকের এর পেছনে কোনো হাত বা ইন্ধন ছিল কিনা তার তদন্ত হওয়া উচিত। তথ্য রূপান্তরের চেষ্টা করা হলো, কি বলেন পুলিশের ভূমিকা কি আর মহিলাদের নিরাপত্তা কোথায় শহরে? দেখুন, একের পর এক যে ধরনের ঘটনা ঘটছে, সে সল্টলেকের রাস্তায় মহিলার গলায় ছুরি মারা হোক, বা সন্দেশখালীর মহিলাদের সাথে ঘটনা হোক, বা আরজি করে সেই নির্ভয়া বা অভয়া বা তিলোত্তমা যে নামে ডাকুন না কেন তার সাথে যে ঘটনা ঘটা হোক, বা উত্তরবঙ্গের সেই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনা হোক, প্রত্যেকটি ঘটনায় প্রমাণ করছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই। এবং এই মুখ্যমন্ত্রী এবং তার সরকার হচ্ছে মহিলাদের বিরোধী সরকার। পয়সা দিয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতে ধরিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা তার মহিলাদের ইজ্জতকে বিক্রি করার ব্যবস্থা করে দিয়েছে। সার্বিকভাবে আজকের বাজেটে যে ছবি দেখা গেল যে নদী ভাঙন ক্ষেত্রে একটা বরাদ্দ বৃদ্ধি হলো 200 কোটি টাকা, বা এই মাস্টার প্ল্যানের 500 কোটি একটা দেওয়া হলো। এই যে প্রকল্প ভিত্তিক টাকা অ্যালটমেন্ট হঠাৎ দেখা গেল, সেই সার্বিকভাবে এই অ্যালটমেন্ট গুলো আপনারা কিভাবে দেখছেন? নদী ভাঙন বা দেখুন, নদী ভাঙন থেকে শুরু করে বা মাস্টার প্ল্যান থেকে শুরু করে ঢাকাটার মাস্টার প্ল্যান, এ নিয়ে স্পেসিফিক কোনো প্ল্যানিং তৃণমূল কংগ্রেসের সরকারের আছে বলে আমার মনে হয় না। কতগুলো নদীতে ভাঙন আছে তার সার্ভে হয়েছে কি?
কোন কোন এরিয়া ভাঙন প্রবণ, তার জন্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে নেওয়া হয়েছে কি। আর নদী ভাঙন তো আপনি ছেড়ে দিন, যে রাজ্য সরকার আত্রেই নদীর উপর ব্রিজ তৈরি করার 1 বছরের মধ্যে ব্রিজ ভেসে চলে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সাধের ব্রিজ, তার মনে হয় তারা নদী ভাঙন রোধ করতে পারবে? ওই টাকাটা দেয়া হবে, টেন্ডার নিয়ে চুরি করে খাওয়া হবে। তৃণমূল নেতাদের হাতে কিছু টাকা ভোটের আগে পৌঁছে দিতে হবে, তার জন্য এখন এই সমস্ত বিভিন্ন প্রকল্প ঘোষণা হয়েছে। চল স্যার বাজেট কি বলবেন? I don't know what is the matter. If there is a relation between said or alleged Congress MP and his wife, then that must be investigated by the investigating agency, Central Investigating Agency. And if a honorable Chief Minister of that state, if actually claim that that kind of connection is there, so I feel that the investigating agency should take it very seriously and they should investigate it thoroughly. Mamata will fight West Bengal Assembly election alone. Earlier of said Trinamool Congress is part of India back, should talk to Congress. So presently after the election of Delhi, I feel that there is no India bloc, such kind of thing. It is fragmented and they even don't know which party is with whom. Even Trinamool Congress and Congress fought separately in state of West Bengal. We don't know what will Trinamool Congress do in 2026 assembly election. But these parties, they cannot come together because even in case of West Bengal also, the TMC tortured the Congressive workers. How can that Congressive worker will work with the TMC worker to form a TMC government? I feel it is it's a kind of dream which cannot be reached.